সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়েছে গাজা সিটির অলিগলিতে। ফিলিস্তিনি যোদ্ধাদের শক্ত প্রতিরোধের মুখে এগোতে পারছে না ইসরায়েলি বাহিনী। সুজাইয়া এলাকায় বহু ইসরায়েলি সেনার লাশ পড়েছে। সেনার লাশ ও দেহাবশেষ অপসারণে সারাদিন ব্যস্ত ছিল ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলো। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে একযোগে ৩৩টি ইসরায়েলি বসতিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। অনেক বসতি দাউ দাউ করে জ্বলছে, সেখানেও প্রাণ গেছে কয়েকজন সেনার। গাজার যোদ্ধাদের সমর্থনে লোহিত ও ভূমধ্যসাগরে আরও ৫টি জাহাজে আঘাত হেনেছেন হুথিরা। সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক টাইমস বলেছে, হামাস ও হিজবুল্লাহকে ধ্বংস করার অবস্থান থেকে বহু দূরে সরে এসেছে ইসরায়েল। আল মায়দিনের খবরে বলা হয়, গাজা সিটির আল সুজাইয়া এলাকায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর দ্বিতীয় দিনের মতো তীব্র প্রতিরোধ গড়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। বেশ কিছু কার্যকর অভিযান পরিচালনা করে ওই এলাকায় নিজেদের শক্ত উপস্থিতির জানান দিয়েছে ইসলামিক জিহাদ আন্দোলনের আল কুদস ব্রিগেডস। যেসব জায়গায় দখলদার বাহিনী হানা দেবে বলে ধারণা করা হয়েছিল, সেসব জায়গায় আগে থেকে বেশ কিছু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং মাইনফিল্ড স্থাপন করে রাখেন তাদের যোদ্ধারা। আল কুদস জানিয়েছে, একটি অভিযানে তারা আইইডির মাধ্যমে একটি ইসরায়েলি সাজোয়াজান উড়িয়ে দেন। কয়েকটি গাড়িতে করে এগোতে থাকা পদাতিক বাহিনীর বিরুদ্ধে একেবারে কাছ থেকে লড়াই করেন তাদের যোদ্ধারা। গ্রুপটি নিশ্চিত করেছে, আল সুজাইয়ার তালাল আল মেন্তারে পরিচালিত অভিযানে কয়েকজন সেনা নিহত এবং আহত হন। অগ্রসরমান সেনাদলের অবস্থানগুলোতে বিপুল পরিমাণ মর্টার শেলও নিক্ষেপ করা হয়। সেখানে তিউনিশিয়ান সিমেট্রির পাশে বাগদাদ স্ট্রিটে পুঁতে রাখা আইইডির বিস্ফোরণে আরও একটি ইসরায়েলি সাজোয়াজান ধ্বংস হয়। আল কুদসের এদিনের অভিযানগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল আল সুজাইয়ার একটি ভবনে অতর্কিত হামলা। এই হামলার পর নিহত এবং আহত সেনাদের উদ্ধার এবং পরিবহনে কয়েকটি হেলিকপ্টার ব্যস্ত ছিল। তাছাড়া একটি ভবনের ভেতরে অবস্থিত টানেলের মুখে ববি ফাঁদ পেতে রেখেছিলেন কুদসের যোদ্ধারা। ইসরায়েলি পদাতিক বাহিনীকে সেখানে আসতে প্রলুব্ধ করা হয়। সেখানে যেসব বিস্ফোরক পুঁতে রাখা হয়, তার একটি ছিল ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ছোড়া অবিস্ফোরিত বোমা। আল কুদসের কমব্যাট ইঞ্জিনিয়াররা এই বিশাল বোমাটি পুনরায় ব্যবহারের উপযোগী করেন। এর মাধ্যমে ওই ভবন ধ্বংস করা হয় এবং সেখানে প্রবেশ করা ইসরায়েলি সেনারা নিহত হন। সুজাইয়ার আশেপাশে আরও বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন গ্রুপটির যোদ্ধারা, যার ফলে নিশ্চিতভাবে বহু সেনার প্রাণহানির ঘটনা ঘটে। অনেক আহত সেনাকে উদ্ধারকারী হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। কয়েকটি সংবাদ মাধ্যম শুক্রবার আল সুজাইয়ায় ৪ ইসরায়েলি সেনা নিহত এবং ৫ সেনা গুরুতর আহত হওয়ার খবর দিলেও এই সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে ইসলামিক জিহাদ। এদিকে শুক্রবার আল সুজাইয়ায় ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে হামাসের আল কাসাম এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের আবু আলী মুস্তাফা ব্রিগেডস। আল কাসামের যোদ্ধারা আল ইয়াসিন ট্যান্ডেম আরপিজির মাধ্যমে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হানেন। বাগদাদ স্ট্রিটে অবস্থান নেওয়া সাজোয়া এবং পদাতিক বাহিনীর উপর মর্টার হামলা চালান তারা। সেখানে তারা একেবারে কাছ থেকে সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। এতে কয়েকজন ইসরায়েলি সেনার প্রাণহানির ঘটনা ঘটে। যুদ্ধক্ষেত্র থেকে তাদের উদ্ধারে ব্যস্ত সময় কাটিয়েছে কয়েকটি ইসরায়েলি হেলিকপ্টার। তাছাড়া দক্ষিণ গাজার তাল আল হাওয়ায় একটি ভবনে অবস্থান নেওয়া দখলদার বাহিনীর ওপর থার্মোবারিক শেল নিক্ষেপ করেন কাসামের যোদ্ধারা। সেখানেও হতাহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার অবতরণ করে। নেজারিমেও হানাদারদের উপর এক ঝাঁক রাজুম শ্রেণীর রকেট নিক্ষেপ করে হামাসের সামরিক শাখা। তাদের পাশাপাশি রাফায় ইসরায়েলি বাহিনীর উপর বিপুল পরিমাণ শর্ট রেঞ্জের 107mm রকেট আর্টিলারি শেল নিক্ষেপ করেছে আল-আকসা মার্টার্স ব্রিগেডস। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে শুক্রবার ইসরায়েলে ব্যাপক পরিসরে সিরিজ হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হামলার পর ইসরায়েলের ৩৩টি বসতিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকাল 9:30 থেকে রাত 8টা পর্যন্ত বসতিগুলোতে নিয়মিত বিরতিতে সাইরেন বাজতে থাকে। আক্রান্ত শহরগুলোর মধ্যে 3টি বড় শহর নাহারিয়া, কিরিয়াত শমনা এবং শলমিও রয়েছে। ইসরায়েলি মিডিয়ার ভাষ্য অনুযায়ী ওয়েস্টার্ন আল জলিলে হিজবুল্লাহ ড্রোন থেকে 3টি বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করা হলেও ড্রোনগুলোকে প্রতিহত করা সম্ভব হয়নি। হিজবুল্লাহ জানিয়েছে সকাল 9:30টায় বিরকেট রিশা মিলিটারি সাইটের নজরদারি যন্ত্রপাতিতে আঘাতের মাধ্যমে তাদের অভিযান শুরু হয়। এরপর গ্রাড রকেটের ঝাঁক, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও আত্মঘাতী ড্রোনের মাধ্যমে আঘাত করা হয় আল তাইহাত, সলমি, রুয়েসাত, আল কর্ন, আল সুমাকা, বেইত হিলেল, গাতুন এবং মেতুলার সামরিক অবস্থানগুলোতে। হিজবুল্লাহর তরফে জানানো হয় তাদের হামলায় গাতুনে 411তম আর্টিলারি ব্যাটালিয়নের নবনির্মিত হেডকোয়ার্টার এবং বেইত হিলেলে 769তম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাতুনে কয়েকজন সেনা নিহত হন এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন ইসরায়েলি হামলায় এক প্রতিরোধ যোদ্ধা নিহত হন বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি আনসারাল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার জানিয়েছেন ভূমধ্য সাগর এবং লোহিত সাগরে আরও 4টি ইসরায়েল সংশ্লিষ্ট এবং একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছেন তারা। তিনি জানান ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে ভূমধ্য সাগরে ওয়ালার নামে একটি কেমিক্যাল ও তেল পণ্যের ট্যাঙ্কারে কয়েকটি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। ইয়েমেনি নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল বলে জানান তিনি। লোহিত সাগরে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর রকেট ফোর্স এবং নেভি কয়েকটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ডিলোনিক্স নামের কেমিক্যাল ট্যাঙ্কারে সরাসরি আঘাত হানে। এরপর তাদের রকেট ফোর্স ভূমধ্য সাগরে একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ব্যবহার করে জোহানেস মার্কস নামের একটি জাহাজে হামলা করে। তাছাড়া বিস্ফোরক ভর্তি কয়েকটি মানববিহীন সারফেস ভেহিকেলের মাধ্যমে ইয়োয়ানিস নামের একটি বাল্ক ক্যারিয়ারে হামলা করা হয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা এবং ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলার জবাবে চালানো এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে জানান ব্রিগেডিয়ার সারি। লেবাননে সামরিক অভিযান চালালে ইসরায়েলের সঙ্গে একটি ধ্বংসাত্মক যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বলা হয় এই ধরনের ঘটনা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে সব প্রতিরোধ ফ্রন্টের পূর্ণাঙ্গ সম্পৃক্ততা সহ সব ধরনের বিকল্প নিয়ে আমরা আলোচনা করছি। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানকে কেন্দ্র করে গাজায় নির্বিচার ইসরায়েলি হামলা শুরুর পর ইসরায়েলে নিয়মিতভাবে সিরিজ হামলা পরিচালনা করছে লেবাননের হিজবুল্লাহ। হামাস এবং হিজবুল্লাহকে প্রত্যক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েল ও লেবাননে বিমান হামলা চালাচ্ছে। সম্প্রতি এই উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। তবে আল মাইদিন জানিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সিরিজ আলোচনায় গাজা এবং লেবানন যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের চিন্তায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। নিউ ইয়র্ক টাইমস বলেছে গ্যালান্ট যেখানে আগে হামাস এবং হিজবুল্লাহর ধ্বংসের কথা বলতেন সেখানে তার অবস্থানের পরিবর্তন দেখতে পেয়েছেন মার্কিন কর্মকর্তারা। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গ্যালান্টের অবস্থান ছিল হামাস এবং হিজবুল্লাহ দুই গোষ্ঠীকেই নির্মূল করতে হবে। এখন তিনি বলছেন যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা কোনোভাবেই ঠিক হবে না। মার্কিন দৈনিকটি মন্তব্য করেছে মার্কিন কর্মকর্তাদের ধারণা উত্তরে হিজবুল্লাহর সঙ্গে বৃহত্তর ফ্রন্ট খোলার বিষয়ে ইসরায়েল সরকার দ্বিধা বিভক্ত। ইসরায়েলের চ্যানেল 12 ও শুক্রবার লেবানিজ ফ্রন্ট নিয়ে সরকার এবং সেনাবাহিনীর উদ্বেগ নিয়ে প্রতিবেদন করেছে। সংবাদ মাধ্যমটি বলেছে এই উদ্বেগ ইসরায়েল থেকে ওয়াশিংটন পর্যন্ত প্রসারিত। মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস শুক্রবার বলেছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা কমানোর সবচেয়ে নিরাপদ উপায় হল গাজা যুদ্ধ বন্ধ করা এবং এখন এ পথেই এগোতে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে ইসরায়েল যখন উত্তাল তখন তলানিতে ঠেকেছে নেতানিয়াহুর জনপ্রিয়তা। নতুন এক জরিপ বলছে প্রায় 2/3 ইসরায়েলি বলেছে নেতানিয়াহুর আবার নির্বাচন করা উচিত নয়, বরং তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। ইসরায়েলের চ্যানেল 12 পরিচালিত এই জরিপে মাত্র 27% উত্তরদাতা তাকে ইসরায়েলের পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চান, যেখানে 66% মনে করেন তার পদত্যাগ করা উচিত। এমনকি নেতানিয়াহুর ডানপন্থী ধর্মীয় ব্লকের দলগুলোর ভোটারদের মধ্যে মাত্র 53% চান তার আবার নির্বাচনে অংশ নেওয়া উচিত। জরিপে প্রায় 85% উত্তরদাতা বলেছেন 7 অক্টোবর হামাসের ইসরায়েলে অনুপ্রবেশের ব্যর্থতার তদন্তে একটি কমিশন গঠন করা হোক।
এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে সিজারিয়ায় নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। ঘটনার পর বোমা স্কোয়াডকে তলব করা হয়। জানা গেছে বিক্ষোভকারীদের নিক্ষেপ করা বিস্ফোরকটি ছিল স্মোক গ্রেনেড। আল জাজিরা জানিয়েছে গাজা সিটির সুজাইয়া এলাকার অলি গলিতে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপগুলো এবং ইসরায়েলি বাহিনীর মুখোমুখি লড়াইয়ের মধ্যে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অন্তত 60,000 ফিলিস্তিনি। দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায়ও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে বাস্তুচ্যুত হয়েছেন আরও 5,000 মানুষ। ফিলিস্তিনের ওয়াফা নিউজ জানিয়েছে শুক্রবার রাতে গাজা সিটির কয়েকটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে 4 শিশুসহ অন্তত 15 জন নিহত হন। প্রাণহানির ঘটনা ঘটেছে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরেও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর শুক্রবার পর্যন্ত অন্তত 37,765 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ শিশু এবং নারী। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এগিয়ে রয়েছেন। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত 1,90,00,000 ভোট গণনা হয়। পেজেশকিয়ান পেয়েছেন 83 লাখ ভোট। অন্যদিকে 72 লাখ ভোট পেয়েছেন কট্টরপন্থী প্রার্থী সাইদ জলিলি। জলিলি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নির্বাচনে জলিলি এবং পেজেশকিয়ানের মধ্যে মূল লড়াই হয়েছে। খামেনির নেতৃত্বে গঠিত একটি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 6 জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। পরে 2 কট্টরপন্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করেছেন 4 প্রার্থী। এর মধ্যে জলিলি কট্টরপন্থী, মোহাম্মদ বাগের গালিবাফ ও মুস্তফা পুরমোহা স্মাদি রক্ষণশীল এবং পেজেশকিয়ান মধ্যপন্থী। 2 রক্ষণশীল গালিবাফ ও পুরমোহা স্মাদি উল্লেখযোগ্য ভোট পাননি। নির্বাচন সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি বলেছেন এবারের নির্বাচনে প্রায় 40% ভোটার উপস্থিত ছিলেন। 2021 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 48%, আর গত মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 41%। নির্বাচনে কোনো প্রার্থী যদি ন্যূনতম 50% ভোট না পান তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। তখন প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা 2 প্রার্থীর মধ্যে লড়াই হবে। প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবার আসবে সেদিনই হবে দ্বিতীয় দফার ভোট। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে। নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গত 19 মে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে শুক্রবার আগাম নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।